নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত সরকারের এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়া ধীরে ধীরে ভারতবর্ষের প্রতিটা মানুষের কাছে যেন একটা উল্টো বার্তা দিচ্ছে। আর সেটা কিন্তু খুব চিন্তার বিষয়, কারণ দেশ জুড়ে একটা অন্যরকম চিন্তা ভাবনা আসছে মানুষের মনের মধ্যে। আর সেই বিষয়টা ভারত সরকারের নজর দেওয়া উচিত, কারণ এখন যদি না রিয়্যাক্ট করা যায় তাহলে আর কবে করবেন, এই প্রশ্নটা কিন্তু উঠছে। কারণ বাংলাদেশের জন্য ভারত সরকারের কিছু পদক্ষেপ নেওয়া দরকার, এবং সেটা অবশ্যই কড়া পদক্ষেপ, কঠিন পদক্ষেপ, কারণ বার্তালাপ অনেক হলো। চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন বাংলাদেশে হিন্দুদের উপর কিভাবে অত্যাচার চলছে। গতকালও অত্যাচার হয়েছে, এখন বলছি যখন প্রতিবেদন করতে বসেছি তখন অত্যাচার চলছে, অর্থাৎ অত্যাচার থামছে না। তার সঙ্গে সঙ্গে চলছে ভারত বিরোধী বিভিন্ন স্লোগান, ভারত বিরোধী বক্তব্য। কলকাতায় ঢুকে যাব, কলকাতা দখল নেব, এগুলো 4 দিনের মধ্যে কলকাতা দখল নেব বলার পরে 4 দিন কেটে যাওয়ার পরে 5 দিনের মাথায় আমরা বলছি যে বাংলাদেশে কিন্তু ভারত বিরোধিতা এখনো থামছে না। যদিও লোক হাসানো এই সমস্ত কথাবার্তা শুনে আমাদের কিছু যায় আসে না, তবুও কোথাও যেন মনে হচ্ছে যে আমরা অনেক বেশি ঢিলে দিয়ে দিচ্ছি। আর এটাই কিন্তু আজকে গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আলোড়িত হচ্ছে কথাটা। সোশ্যাল মিডিয়া কিন্তু ছেয়ে গেছে এই কথায়। অনেকেই জানি, অনেকেই লিখবেন, অনেকেই বলবেন হয়তো যে সোশ্যাল মিডিয়ায় কি লেখা হচ্ছে তাতে কি যায় আসে। আজকে গোটা পৃথিবীর বুকে সোশ্যাল মিডিয়া কিন্তু সবচেয়ে বেশি সক্রিয়, এবং সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে থাকেন এমন কোনো জায়গা মানুষও নেই। বড় বড় নিউজ মিডিয়া তারাও সোশ্যাল হ্যান্ডেল বা সোশ্যাল মিডিয়ায় নিজেদের একটা হ্যান্ডেল করেছে, কেউ ইউটিউবে, কেউ ফেসবুকে, তো কেউ ইনস্টাগ্রাম বা এক্স হ্যান্ডেল, সর্বত্র রয়েছে। প্রত্যেকের কাছে দেখবেন কিছু না কিছু সেই চ্যানেলের বা সেই মিডিয়ার নিজস্ব কিছু রয়েছে। এইরকম একটা জায়গায় পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়া। সেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন বহুত জোরে একটা ঝড় উঠছে, আর সেই ঝড়টা হচ্ছে ভারত সরকার কবে রিয়্যাক্ট করবে। দেখুন, ভারত সরকারের রিয়্যাক্ট না করা, এই যে দূত পাঠানো, মানে গেছেন একজন বিদেশ সচিব, গিয়েছিলেন, গিয়ে কথা বলে এসছেন, ও দেশের একদম বিদেশ সচিবের সঙ্গে বসে কথাবার্তা বলেছেন, এগুলো আমরা দেখেছি। এবং সেখানে গিয়ে তারা বলে এসছেন যে যাতে হিন্দুদের উপর অত্যাচার না হয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা বলে এসেছিলেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, সেটা মানে কোনোভাবে বিঘ্নিত হবে না, মানে অটুট থাকবে। এগুলো শুনেছিলাম আমরা, শুনতে ভালো লেগেছিল, আমিও এটা নিয়ে প্রতিবেদন করেছিলাম। কিন্তু দিন দিন এমন যাচ্ছে না, প্রতিদিন দেখুন চিন্ময় কৃষ্ণ যে প্রভু আছেন তাকে কিন্তু বের করা যাচ্ছে না কোর্ট থেকে, অর্থাৎ তাকে ছাড়ছে না। আদালতে আবেদন করলেন রবীন্দ্রনাথ বাবু, তিনি কিন্তু আবেদন করলেন, কিন্তু তিনি সেখানে উকিল হিসেবে গেলেন, কিন্তু তিনি মুভমেন্ট করতে পারলেন না, উল্টে তাকে মারা হলো। এইটা একটা পরিস্থিতি, এই অরাজক পরিস্থিতি, যেখানে আইন কানুন কিচ্ছু মানা হচ্ছে না। দেখুন, আমি বলছিলাম যে ভারতবর্ষ থেকে গিয়ে একদম সেনারা ঢুকে বাংলাদেশে যুদ্ধ করবে, যেরকম 16ই ডিসেম্বর আসছে। 16ই ডিসেম্বর যেভাবে 1971 সালে ভারতবর্ষের সেনারা গিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল, আমি বলছি না যে এখনই সেনা ঢুকে গিয়ে আক্রমণ করে সব দখল করে নিই, না, হয়তো সেটা করতে আমাদের সময় লাগবে না, কিন্তু আমরা সেটা বলছি না। কারণ আমরা ওই বাংলাদেশের কাঠমোল্লা আর ওই ফোকলাতে তো সমস্ত জেনারেল যারা ছিল, মানে এক্স আর্মির যারা আছে, যাদের মাথায় বুদ্ধি কম, বুকে মানে কি বলবো, মাথায় বুদ্ধি কম, আর এই কি বলবো জেহাদি ঢোকানো বেশি, জেহাদ ঢোকানো আছে, তাদের কথা শুনে ওই গজবে হিন্দ করবো এসব বলার জায়গায় আমরা থাকি না, যে বাংলাদেশটা আমাদের দরকার। বা ওই ছেঁচড়া কিছু কাঠমোল্লার বাচ্চাদের মতো বলবো না যে একদিন বাংলা বিহার সব কিছু আমাদের ছিল, সিরাজউদ্দৌলা ছিল, আবার আমরা চাই বাপের জমিদারি যেন, তার আগে গোটা ভারতবর্ষটা আমাদের ছিল। এটা কে বোঝাবে? এরা ভাবে মোগল এসেছিল, তারপরে পুরোটা তাদের মুসলমানদের হয়ে গেছিল। এই বাংলাদেশি কাঠমোল্লারা ভাবে মোগলের আগেও কিন্তু আমরা ছিলাম, হিন্দুরা ছিল। হ্যাঁ, তোরা সালোয়ার খুলেছিস তলোয়ারের সামনে, কিন্তু আমরা খুলিনি। তো যেটা বলছিলাম, তো এখনো পর্যন্ত আমাদের যে জায়গা আছে সেখানে দাঁড়িয়ে এই কাঠমোল্লাদের জবাবে ঢুকে যাও, ভারতবর্ষ থেকে গিয়ে বাংলাদেশে আক্রমণ করে দাও, এর মধ্যে আমি যাচ্ছি না। আবার আমি দেখছিলাম এক শ্রেণীর সাংবাদিক এবং এক শ্রেণীর সোশ্যাল মিডিয়ার বহু লোক আছেন যারা আরাকান আর্মি, যারা বাংলাদেশের ওই মায়ানমার প্রদেশের কাছাকাছি, মানে মায়ানমারের মধ্যে বাংলাদেশ বর্ডারের কাছাকাছি এসছেন, বিভিন্ন শহর দখল করছেন, সেটা দেখে উল্লসিত হচ্ছে যে আরাকান আর্মি লাফিয়ে পড়েছে, এবার বাংলাদেশ কি হবে। দেখুন, ওটা নিয়ে কিচ্ছু চিন্তা করছে না, তারা চিন্তাই করছে না মায়ানমারে কি হবে সেটা নিয়ে তারা চিন্তা করছেন। তাদের লক্ষ্য এখন ভারতবর্ষ। আর এখানেই আমাদের একটা মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। আর এই ভুলটা কিন্তু বারবার আমার, মানে কি বলবো, সত্যি কথা বলছি, আমি যতক্ষণ না পর্যন্ত আঁচাচ্ছি বিশ্বাস করি না আমি খেয়েছি বলে। খাবার আসছে জানি, খাবার খাবো জানি, কিন্তু খেলাম না,
এরকম জায়গা হতে পারে। হাতের কাছে খাবার থেকে খেতে পাচ্ছি না। অনেক বড় বড় বিজ্ঞ আছেন, তারা অনেক কথা বলবেন, কিন্তু আমার কাছে পরিষ্কার সত্যি হচ্ছে এটা, আমরা যদি ছাড়তে শুরু করি, এই যে বাংলাদেশের এই অবস্থা, ইউনূস কিন্তু একটুও ভাবছে না। দেখুন, একটা দেশ যেটা ভিখারি হওয়ার জায়গায় রয়েছে, দেনায় এত রয়েছে চিন্তার বাইরে, ইলেকট্রিসিটির পয়সা দিতে পারবে কিনা জানা যাচ্ছে না, দ্রব্যমূল্য বৃদ্ধি এমন জায়গায় পৌঁছে গেছে যে তারা কিনবে কি, খাবে কি, এটা নিয়ে সমস্যা আছে। বাংলাদেশের বহু মানুষ কিন্তু আজকে খুব বিপজ্জনক জায়গায় আছে, সবাই আমরা জানি, কিন্তু তারা ভাবছে না। তাদের সামনে একটাই জায়গা আছে, ভারত বিরোধী আন্দোলন, ভারত বিরোধী সবকিছু, ভারতের সঙ্গে যুদ্ধ করব। দেখুন, পাকিস্তান টিকে ছিল কিন্তু একইভাবে। এই যে পাকিস্তানের যে অবস্থা দেখছেন, আটা কিনতে গেলে লড়াই হচ্ছে, আটা পাওয়ার জন্য লড়াই হয়, সেই পাকিস্তানের অবস্থা কেন হয়েছে? ভারত বিরোধী শত্রুতা করতে করতে, ভারতের বিরুদ্ধে লড়তে লড়তে এটা হয়েছে। তারা কি করেছে? পাকিস্তান থেকে বিভিন্ন লোককে ঢুকিয়ে দিয়ে, জঙ্গি ঢুকিয়ে দিয়ে ভারতবর্ষের বুকে অস্থিরতা সৃষ্টি করেছে, কারণ সোজার লড়াইয়ে তারা পারবে না। আর আজকে বাংলাদেশে কি করছে? বাংলাদেশে একই কথা বলছে। আজকে ভারত সরকার মানে মোদী সরকার হয়তো ভুলে যাচ্ছেন, বাংলাদেশে বহু কাঠমোল্লা, মোল্লা, মুসলমান, বাংলাদেশি মুসলমান, তারা কিন্তু ভারতবর্ষের বুকে ঢুকে আছে। তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না, তাদেরকে খুব কম, বেশিরভাগ হচ্ছে হিন্দু সংগঠন যারা আছে তারা রাস্তায় নামছেন, তারা চিহ্নিত করছেন। বাকি আমি তো দেখছি না সেরকমভাবে। বিভিন্ন প্রান্তে যারা যারা ধরা পড়ছেন, তারা একটাই কারণে, সেখানকার হিন্দু সংগঠনগুলো সক্রিয়। কিন্তু ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গ, এখানে হিন্দু সংগঠন সক্রিয় হলে পুলিশকে দিয়ে তাদের আটকে দেওয়া হয়। এখানে আমরাও পারি খুঁজে বের করতে বাংলাদেশি মুসলমান কোথায় আছে, কিন্তু লাভ কি? আর এই যে বাংলাদেশি মুসলমান যেগুলো ঢুকে আছে, মনে রাখবেন, খাগড়া ঘরে এখানে বসে, পশ্চিমবঙ্গে বসে বোমা তৈরি হচ্ছিল। বাংলাদেশে যারা জঙ্গি, তারা খাগড়া ঘরে বসে বোমা তৈরি করছিল। তার মানে এরকম কত ঢুকে আছে, কত ঢুকে আছে, আপনি চিন্তা করুন। আপনারা জানেন, সিএ বিরোধিতা আন্দোলনে যে আগুন জ্বালানো হয়েছিল, তখন আমি কিন্তু বারবার বলেছিলাম যে ভারতবর্ষের ট্রেন, তারপরে বাস, এগুলো পুড়িয়ে দিচ্ছে, এদের বেশিরভাগই মাথা কিন্তু হচ্ছে বাংলাদেশি মুসলমানরা। কারণ ভারতবর্ষে থাকা যে সমস্ত মুসলিমদের আমরা চিনি, ধরুন আমার আশেপাশে যে সমস্ত মুসলমানদের আমি চিনি, তাদের টেন্ডেন্সি এরকম নয় যে তারা বাস পুড়িয়ে দেবো, ট্রেন পুড়িয়ে দেবো, এই টেন্ডেন্সি নয়। কিন্তু এই বাংলাদেশ থেকে আসা লোকেদের মানসিকতা ঢুকছে। দেখুন, আমরা এই বাংলায় তো আমরা বড় হয়েছি, আমি কিন্তু কোনোদিন দেখিনি কোনো শোভাযাত্রা যাচ্ছে তার মধ্যে ঢিল ফেলা। আপনি দেখেছেন? সত্যি কথা বলবেন। দেখুন, এমনি ছুটপাট ঘটনা, হিন্দু মুসলিম ঝামেলা, এটা হয়েছে, অস্বীকার করার কোনো কারণ নেই, বহুদিন থেকে হয়ে আসে, টুকটাক হয়। কিন্তু তা বলে কোনো ধর্মীয় শোভাযাত্রা যাচ্ছে, রামনবমী হোক বা দুর্গা পুজো হোক, কোনো শোভাযাত্রার ওপরে ইট পড়ছে, এটা আপনি দেখেছেন? আমি কোনোদিন দেখিনি, আমার এলাকায় আমি কোনোদিন দেখিনি, কিন্তু এবারে দেখলাম এটা দেখলাম বারবার হচ্ছে। 2022-23 থেকে শুরু হয়েছে ইট মারা, 22-23-24 ইট মারা কিন্তু চলছে। অর্থাৎ এই একটা কালচার ঢুকে গেছে একদম বাংলাদেশ থেকে। অনেকেই বলছেন কাশ্মীরে যারা পাথর মারতো তারা এখন পশ্চিমবঙ্গে পাথর মারছে, না, বাংলাদেশ থেকে এটা এসছে। এবং বাংলাদেশের বহু খেজুর, ওই হুজুর খেজুর যারা আছে আর কি, কাঠমোল্লার বাচ্চা, বাংলাদেশের এই কাঠমোল্লার বাচ্চাগুলো কিন্তু এই রকম কথাবার্তা বলে, বিভিন্ন দেখবেন তাদের এইসব ধর্মীয় সভা ফভা হয় যেখানে, সেখানে বলে। আর আমার মনে হয় নরেন্দ্র মোদীর উচিত এগুলো নিয়ে ভাবা, কারণ এটা কিন্তু খুব চিন্তার বিষয়। জানি না আমার কথা মিথ্যে হলেই ভালো, আমি খুব চাই যে আমার যেটা আশঙ্কা করছে এটা মিথ্যে হোক, কিন্তু মনে রাখবেন বাংলাদেশের এই কাঠমোল্লারা চেঁচাচ্ছে ওই বাংলাদেশে বসে একটাই কারণে, তারা জানে ভারতবর্ষের বুকেও কিন্তু বহু কাঠমোল্লা বসে আছে যারা এই বাংলাদেশের কাঠমোল্লা, এবং তারা বসে বসে ওদের ডাকে এরা কিন্তু কাজ করবে। তাই চিন্তার ব্যাপার। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন বাংলাদেশে শেখ হাসিনা সরকার পড়ে গেল, তখন পশ্চিমবঙ্গের পার্ক স্ট্রিটে কিন্তু বাংলাদেশি মুসলমানরা রাস্তায় বেরিয়ে পড়লো উল্লাস করতে করতে। ভাবুন এদের সাহস কতখানি, কারণ তারা জানে এখানে কিচ্ছু হবে না। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের হিন্দুদের নিয়ে আওয়াজ দিচ্ছেন, কিন্তু এর আগে একবারও বলেননি। 2021-এও কিন্তু হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল, 2022-এও হয়েছে, 23-এও হয়েছে, পর হয়ে আসছে, কিন্তু কখনো তিনি মুখ খুলে বলেননি কিছু। কিন্তু এখন চাপে পড়ে বলছেন তিনি, কিন্তু হাজার বললেও তিনি কিন্তু ব্যালেন্স রাখার চেষ্টা করেন। আর এই পশ্চিমবঙ্গে ব্যালেন্স রেখে চলতে গিয়ে কিন্তু আমরা বিপদের মধ্যে আছি। আর ভারত সরকার যদি চুপচাপ থাকে তাহলে কিন্তু আমাদের মুশকিল আছে। এবার আমার কাছে একটা সোজা সাপটা কথা, ভারত সরকার মানে মোদী সরকার, মোদীজির বর্তমান অবস্থান দেখে এখন আমার মনের মধ্যে প্রশ্ন আসছে যে আর কবে করবেন, কোন স্টেপ নেবেন। দেখুন, আমি বলছি না, বলছি লড়াইয়ের কথা, আমি বলছি শুধুমাত্র রপ্তানিটা বন্ধ করুন। বাংলাদেশে আমরা কোনো প্রোডাক্ট পাঠাবো না, বন্ধ। কোনো ভিসা আমরা দেব না, শুধুমাত্র তীর্থ ভিসা, অর্থাৎ হিন্দুরা যাতে ঢুকতে পারে তার জন্য তীর্থ ভিসা দিন। আর যে সমস্ত হিন্দুরা আসছেন অত্যাচারিত, তাদেরকে জায়গা দিন। এছাড়া তো কোনো জায়গা নেই।
বাংলাদেশকে কড়া জায়গায় রাখুন, ঘিরে ফেলুন চারিদিক থেকে। ওরা এই করছে সেই করছে, আমাদেরও দেখানো দরকার আছে আমরা এই করতে পারি। আমাদের তো কিছু একটা স্টেপ নিতে হবে, অন্তত রপ্তানিটা বন্ধ করুন, অন্তত আমরা বিশ্বাস করি বা ভাবি। দেখুন, আমি একটা ধর্মতলা, যেটা রানী রাসমণি রোডে একটা সভা হয়েছিল, সেখানে কিন্তু আমি বলেছিলাম, আমি প্রশ্ন তুলেছিলাম যে এখানে দেখাচ্ছেন আপনারা বয়কট করো বয়কট করো, কিন্তু ওখানে তো নামছেন না, ওখানে তো নেমে বয়কট করতে বলতে হবে। কেন্দ্র সরকার কেন স্টেপ নিচ্ছে না, আমার প্রশ্ন ছিল। কারণ আমি ফিল করি, এটা আমার মনে হয় এটা দরকার আছে। হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে বাংলাদেশে, তার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। মনে রাখবেন, আজকে ভারতবর্ষে যদি এটা হতো, ধরুন সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, দেখবেন পাকিস্তান কিন্তু অনেক কিছু করতো, চেঁচামেচি থেকে শুরু করে সব কিছু করতো ভারতের ওপরে, সবাই মিলে করতো। কিন্তু আমরা কোথাও যেন পিছিয়ে আছি। আরাকান আর্মি লাফিয়ে পড়েছে, এটা ভারতের একটা বিরাট চাল, কূটনৈতিক চাল, সফল হয়েছে। এইসব ভেবে যারা ভাত খাচ্ছেন, খান, এইসব ভেবে ভাত খান, কিন্তু দয়া করে আমাদের জ্ঞান দেবেন না। আমাদের পরিষ্কার মনে হচ্ছে ভারত সরকার কিন্তু এখনো কোনো স্টেপ সেভাবে নিচ্ছেন না। একটা স্টেপ নিন, রপ্তানি বন্ধ করে দিন, অনেক কোটি টাকা ক্ষতি হয়ে যাবে। এই যে ভাবছেন যারা, ক্ষতি এমনিতেও হবে, কারণ তেল নেওয়ার জন্য বাংলাদেশ অন্য জায়গায় যাচ্ছে, বাংলাদেশ সবকিছু নেওয়ার জন্য এদিক ওদিক যাচ্ছে। বাংলাদেশের অবস্থান হচ্ছে পরিষ্কার, নেব কিন্তু দেব গালাগালি, মানে খাবো তোমার থেকে দেব গালাগালি। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান। সরকার বলবো না, মাফিয়া রাজের অবস্থান। এরা ভারত বিদ্বেষী কথাবার্তা বলবে এবং ভারত বিদ্বেষী সমস্ত কিছু করে টিকে থাকতে চাইবে। আমার খুব মনে পড়ে যায়, যখন তারেক রহমানকে নিয়ে আমাদের এখানে বাংলার বুকে অনেকে মাতামাতি করেছিলেন। তারেক রহমান মানে খালেদা জিয়ার বেটা, সবচেয়ে শয়তান লোকটাকে নিয়ে বেশি মাতামাতি করা হয়েছিল এই বাংলায়। সেদিন আমি বলেছিলাম যে তারেক রহমান কিন্তু শয়তান। এই বিএনপি হচ্ছে ডেঞ্জারাস। বিএনপি এই তারেক রহমানকে কিন্তু শেখ হাসিনা তাড়িয়ে দিয়েছিলেন। তার কারণ হচ্ছে বাংলাদেশের বুকে ঢাকায় বোমা মেরেছিল, গ্রেনেড হামলা হয়েছিল, তার মধ্যে মূল অভিযুক্ত ছিল এই তারেক রহমান। বহু হিন্দুকে মারার অভিযোগ তার পড়েছিল। এখন দেখুন, বিএনপি সেখানে খুলেআম হিন্দুদের মারছে। বাংলাদেশের বহু হিন্দু আমাকে গালাগালি দিয়েছিল, বলে যে আপনি জানেন তবু বিএনপির সময় তবু ভালো ছিল, আওয়ামী লীগের সময় ভালো ছিল না। তারা এখন কোন গর্তে মুখ লুকিয়েছে আমি জানি না, হয়তো তারা বিএনপিতে চলে গেছেন, মানে ছোট্ট করে হালকা করে পরিবর্তন করে নিয়েছেন। ছোট কাটলে তো হয়ে যাওয়া যায়, তো হয়ে গেছেন হয়তো কলমা হলমা পড়ে, জানি না তারা কোথায় আছেন। কিন্তু আমি বারবার বলেছিলাম বিপদ আছে। আজও আমি বলছি, ভারতবর্ষ যদি এখন স্টেপ না নেয় এবং ভারতবর্ষের বুকে ঢুকে থাকা সব কটা বাংলাদেশি মুসলমানদের যদি লাথি মেরে না বার করা হয়, তাহলে ভারতবর্ষের বুকেও কিন্তু এরা কিছু না কিছু করবে, কিছু না কিছু করবে এবং করবে। আমি খুব দৃঢ়তার সঙ্গে বলছি, কারণ এরা করবেই। এরা সব স্লিপার সেল, এরা কাজে লাগবেই। বাংলাদেশে বসে থাকা হুজুর খেজুরা যখন বলবে যে তোমরা 72 হুর পাবে, তোমরা নিজেদের প্রাণ দিয়ে দাও, জেহাদ করে দাও, এরা করে দেবে। এটা তো ইতিহাস বলছে। আমি জানি না মোদী সরকার কেন এখনো চুপ করে আছে। অনেকেই বলছেন যে মোদীর পরিবর্তে যোগী এলে ভালো হবে, অনেকেই বলছেন। অনেক যে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, যাদের একটু উচ্চ ক্ষমতা আছে বুদ্ধির, তাদের লেভেল থেকে কিন্তু আমার কাছে বহু মেসেজ এসছে, এবং তারা অনেকেই বলেছেন যে এই মুহূর্তে মনে হয় যোগী এবং রাজনাথ সিং এই দুজনের হাতে দিয়ে দেওয়া উচিত বাংলাদেশ নিয়ে ডিসিশন নেওয়ার ব্যাপারটা। অর্থাৎ বাংলাদেশের যে অবস্থা চলছে, তার জন্য ভারতবর্ষের একটা স্পেশাল টিম তৈরি করা উচিত এবং তার মধ্যে যোগীকে দায়িত্ব দেওয়া উচিত, যোগী এবং রাজনাথ সিং। তারা ঠিক করুক কি হবে, জানি না, এটা তো তাদের ইচ্ছে, আমারও মনের ইচ্ছে, যেটা হলে ভালো হয়। মোদীর পরিবর্তে যোগী থাকলে, অনেকেই লিখেছেন, অনেকেই বলেছেন, আমাকে মেসেজে জানিয়েছেন যে আজ যদি মোদীর পরিবর্তে যোগী থাকতো তাহলে কিছু না কিছু হতোই, অন্তত কিছু হোক না হোক 10-12 হাজার বুলডোজার পাঠিয়ে দিলেই হয়ে যাবে। কি বলেন? বাংলাদেশের সীমান্তে যদি বুলডোজারগুলো ঢুকতে শুরু করতো তাহলে অনেক কিছু হয়ে যেত, এবং তার পেছনে যদি সেনা ঢুকতো। চট্টগ্রাম থেকে শুরু করে সব জায়গায় যেগুলো ভারতবর্ষ চাইলেই, আর সেখানকার হিন্দুরা যদি চায়, তাহলে হিন্দু রাষ্ট্র বা হিন্দু দেশ বা বাংলাদেশের পাশে একটা অন্য দেশ গড়ে উঠতেই পারে। এটা আমার মনে হয়েছে। তা ভারত সরকারের উচিত পদক্ষেপ নেওয়া। অনেক হচ্ছে মিটিং মিছিল, অনেক কিছু করছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই চাপটাও বাড়ানো উচিত, যাতে ভারত সরকার রিয়্যাক্ট করে, অন্তত রপ্তানিটা বন্ধ করুক, অন্তত বোঝান যে শুধু কড়া বার্তা নয়, কড়া পদক্ষেপও নিচ্ছি আমরা। এটা আমার চিন্তা ভাবনা ছিল। আপনার সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। যদি আপনার সঙ্গে মেলে, মানে আপনারও মনে হয় যে মোদী সরকারের উচিত এবার কঠিন পদক্ষেপ নেওয়া, কি বলেন আপনি? জানাবেন কিন্তু, কারণ মনে হচ্ছে আমাদের আজকে ভাবতে হবে, তাই না? জানাবেন আপনি কি ভাবছেন। যদি মনে হয় কোথাও ভুল বলেছি, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আপনার এই চিন্তাটা ভুল,
আমি জানতে চাই। আমার কথা ভুল হতেই পারে, আবেগে আমি বলছি, আবেগে ভুল হতেই পারে। আবেগ মানুষকে ভুল পথে চালিত করতেও পারে, আবার আবেগই পারে ভারত মাতা শৃঙ্খলা মোচন করার জন্য বিপ্লবীদের এগিয়ে নিয়ে যেতে। কারণ সেই আবেগ বুকে না থাকলে কিচ্ছু হয় না। ছত্রপতি শিবাজী মহারাজ, রানা প্রতাপ সবাই লড়াই লড়েছিল আবেগের জন্য, টানের জন্য, আর সেই টান ছিল হিন্দুত্ব, দেশের স্বরাজ। আজ সেই প্রশ্ন। তাই সেই আবেগে আমার যদি ভুল হয়ে থাকে জানাবেন, আর যদি ভুল না হয়ে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই 100 জনকে শেয়ার করবেন। ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন। অপেক্ষা করুন পরবর্তী রুদ্রবার্তায়। আমি অপেক্ষা করে আছি আপনার কমেন্টসের জন্য, কমেন্ট বক্সের দিকে। ভালো থাকুন, আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।